সারা ভারতে মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? কি হলো, কেউ বলতে পারছে না? হ্যালো, হ্যাঁ, কি কোশ্চেন করছেন? ভারতের ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এখন 11 বাজে হয়ে গেছে। 6,1500 ছিল, এখন 11 বাজে হয়ে গেছে। 11,48 না কত একটা বেড়ে গেছে। কেন বেড়ে গেল? হ্যাঁ, বেড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের বাড়ছে, গুজরাটের তো অনেকটাই বেড়েছে, ওয়েস্ট বেঙ্গলের অনেক বেড়ে গেছে। কমেছে শুধু পন্ডিচেরি। বুঝলাম না। বুঝলাম না বলতে ওটাই স্যার, মানে নিউজ কাটিং, বুঝতে পারছেন তো? ইংলিশ নিউজ পেপারের কাটিং পড়েছি, সেটাই বলছি। আচ্ছা, আপনাকে আমি পাঠাচ্ছি দাঁড়ান। হুম, যাই হোক, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7,000 সামথিং, ঠিক আছে। 7,014 কিলোমিটার সামথিং হচ্ছে টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য। এর মধ্যে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 157 কিলোমিটার, ঠিক আছে। লিখে নাও, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য 157 কিমি। এবারে পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষের যে ভূপ্রকৃতি রয়েছে, এই ভারতবর্ষের ভূপ্রকৃতির মধ্যে পশ্চিমবঙ্গের আহ, যে সমস্ত জেলাগুলো উপকূল অঞ্চলের মধ্যে পড়ছে সেগুলো কারা? প্রথমত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। দৈর্ঘ্য কতটা বললেন? 157 কিমি। পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য 157 কিমি। এবং কোন কোন অঞ্চল এর মধ্যে পড়ছে? উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর রয়েছে, ঠিক আছে। উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর, এই তিনটে জেলা হচ্ছে এখানে বলছে উপকূল রেখার মধ্যে পড়ছে। 11 বাজে 58 হয়ে গেছে এখন। বুঝতে পারছেন? আমাকে পাঠিয়ে আর রাখা। যেটা আপনি বলছেন 7,516, ওটা 1970 সালে ছিল। আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা, পশ্চিমবঙ্গ তাহলে উপকূল উপকূলীয় যে যে সমস্ত জেলাগুলো, বুঝতে পেরেছি যে তিনটে জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা, ঠিক আছে। সেগুলো কি কি? উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, ঠিক আছে। তারপরে দিল্লিতে স্থানান্তরিত হয়। এবার ভারতবর্ষের ভূপ্রকৃতি যেমন আমরা পড়েছিলাম, এবার পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি দিয়ে শুরু করব। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি দিয়ে, ভূপ্রকৃতি, নদ নদী, এই সমস্ত বিষয়গুলো আজকে দেখব কতটা কি করা যায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, হেডিং করো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। তো একমাত্র উম, আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, যেটা ভূপ্রাকৃতিক দিক থেকে সমস্ত ধরনের ভূমিরূপ এখানে দেখা যায়। মানে কি, যত ধরনের ভূমিরূপ রয়েছে, যেমন আমরা পর্বত, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, এই সমস্ত কিছু কিন্তু এই পশ্চিমবঙ্গে রয়েছে, একমাত্র রাজ্য, ঠিক আছে, যেখানে উত্তরে পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চল রয়েছে, পশ্চিমে মালভূমি অঞ্চল রয়েছে, আবার মধ্যভাগে সমভূমি অঞ্চল রয়েছে, আবার উপকূলীয় অঞ্চল রয়েছে। অর্থাৎ একমাত্র এখানে মরুভূমি ছাড়া সবকিছু ভূমিরূপ এখানে লক্ষ্য করা যায়। মরুভূমি নেই, কেবলমাত্র মরুভূমি নেই, তারপরে বাকি সমস্ত ধরনের ভূমিরূপ এখানে দেখা যায়। তো সেই কারণে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ভারতের যেমন ভূপ্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, তেমনি প্রায় ভারতের মতো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য পশ্চিমবঙ্গে দেখা যায়। এবার ভারতের এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, পুরো এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। ওকে। যেমন ভারতবর্ষের রেসপেক্টে ভারতের ভূপ্রকৃতিকে 5টা ভাগে টোটাল ভাগ করা হয়েছিল, 5টা বা 6টা ভাগে করে আলোচনা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে মূলত আমরা কতগুলো ভাগে ভাগ করব? তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। একটা কি? একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বা সমভূমি অঞ্চল, ঠিক আছে। এবারে আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, যেটা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা কোথায়? একেবারে উত্তরে অবস্থান করছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, কালিম্পং, দার্জিলিং, ঠিক আছে,
দার্জিলিং জেলা এবং আলিপুরদুয়ার এই অঞ্চলটা, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই অঞ্চলটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে অন্তর্গত। তো তোমরা লিখে নিয়েছো যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিনটে ভাগে ভাগ করা যায়: উত্তরে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল। এবার তোমরা হেডিং করবে পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এই পার্বত্য অঞ্চল থেকে আমাদের কি করতে হবে? এই পশ্চিমবঙ্গের যে উত্তরে পার্বত্য অঞ্চল, এটা হিমালয় পর্বতের অন্তর্গত, এটা তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে হিমালয় পার্বত্য অঞ্চলের অবস্থানটা কোন কোন জায়গায় অবস্থান করছে? প্রায় এই শিলিগুড়ি বাদে প্রায় সমস্ত এই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে কিন্তু এই পার্বত্য অঞ্চল দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায় পার্বত্য অঞ্চল লিখে নাও। লেখো শিলিগুড়ি বাদে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। শিলিগুড়ি বাদে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চল নিয়ে উত্তরে পার্বত্য অঞ্চল গঠিত। হ্যাঁ, জলপাইগুড়ি কিছু অংশ আছে, পুরোটাই নেই। জলপাইগুড়ির কিছুটা অংশ আছে, পুরোটা অংশ নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির উত্তরের অংশ লিখে নাও। এইবারে এই পার্বত্য অঞ্চলকে একটা নদী ভাগ করে দিয়েছে, কে? তিস্তা নদী। তিস্তা নদী পার্বত্য অঞ্চলকে, হিমালয় পার্বত্য অঞ্চলকে বা উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, লিখে নাও। নেক্সট ইনফরমেশন লেখো তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে। তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে। হয়েছে? একটা কি পশ্চিমাঞ্চল আর একটা পূর্বাঞ্চল, পূর্ব পশ্চিমে ভাগ করেছে। এই অঞ্চলের মধ্যে কোনটার উচ্চতা বেশি? পশ্চিম অঞ্চলের উচ্চতা বেশি, অর্থাৎ দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল যেখানে অবস্থান করছে, অর্থাৎ তিস্তা নদীর পশ্চিম দিকে দার্জিলিং হিমালয় রয়েছে, এই অঞ্চলের উচ্চতা সব থেকে বেশি এবং এখানে সর্বোচ্চ শৃঙ্গটিঙ্গ এখানে বেশি রয়েছে। ঠিক আছে, এখানে উচ্চতা বেশি। ঠিক আছে, তো লিখে নাও তিস্তা নদীর পশ্চিমে দার্জিলিং হিমালয়ের অবস্থান করছে। ঠিক আছে, এবারে এই পশ্চিমের যে হিমালয় বললাম বা পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে দুটো শৈলশিরা আছে। কি বললাম? দুটো শৈলশিরা, একটা সিঙ্গালীলা শৈলশিরা আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। ঠিক আছে, দুটো পর্বত শ্রেণী আছে, লিখে নাও। এই অংশে দুটি পর্বত শ্রেণী হলো, পশ্চিমাংশে দুটি পর্বত শ্রেণী হলো সিঙ্গালীলা ও দার্জিলিং শৈলশিরা।
সিঙ্গালীলা ও দার্জিলিং শৈলশিরা। হয়েছে। এবার এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী সিকিমকে, মানে এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী ভাগ করে দিয়েছে, সিকিমকে দার্জিলিং থেকে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এবার এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে দুটো প্রধান শৃঙ্গ রয়েছে, যেটা উচ্চতম অংশ, একটা কি সান্দাকফু আর একটা ফালুট, ঠিক আছে। চলো লেখো। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর প্রধান দুটি শৃঙ্গ হলো, একটা দেখো সান্দাকফু আর একটা ফালুট। তাহলে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থান করছে কি সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার, পশ্চিমবঙ্গের যেটা সর্বোচ্চ অংশ বা সর্বোচ্চ শৃঙ্গ। প্রধান দুটি শৃঙ্গ হলো সান্দাকফু এবং ফালুট। এছাড়াও টংলু, সবরগ্রাম লিখে নাও, এছাড়াও টংলু, সবরগ্রাম প্রভৃতি। 3630 মিটার। হুম, হয়েছে। তাহলে হয়েছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী কি কি, একটা হচ্ছে সান্দাকফু, ফালুট, আর একটা টংলু ইত্যাদি রয়েছে। এবং এই সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পূর্ব দিকে, অর্থাৎ তিস্তা নদীর পূর্ব দিকে, যেটা পূর্ব দিকে না, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর এবারে লেখো দার্জিলিং শৈলশিরা। এই দার্জিলিং শৈলশিরাতে কয়েকটা বিখ্যাত জায়গা আছে, যেমন ঘুম স্টেশন। লেখো দার্জিলিং হিমালয়ের ভারতের উচ্চতম, একটুকা লিখেছি, ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম অবস্থিত। দার্জিলিং হিমালয় ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম অবস্থিত। হয়েছে। এবার দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় তখন হবে টাইগার হিল। লিখে নাও, দার্জিলিং হিমালয়ের প্রধান শৃঙ্গ হলো টাইগার হিল। ভারতের উচ্চতম রেল স্টেশন। হুম, ভারতের উচ্চতম স্টেশন টাইগার হিল।
এই সরি, ঘুম স্টেশন এখানে অবস্থিত। এখন ওয়ার্ল্ডের নাম নেই, তাই না? না, এখন ওয়ার্ল্ডের কি হয়েছে, তিব্বতেরটা? ওয়ার্ল্ডের যেটা হাইয়েস্ট মনে হয়। নাসাতে যেটা, তাই না? ওটাই তো মনে হচ্ছে। নেক্সট, দার্জিলিং। এবার কি বললাম, দার্জিলিং এর টাইগার হিল। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ লেখো টাইগার হিল। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ টাইগার হিল। টাইগার হিল কি বললেন তারপর স্যার? টাইগার হিল, আর কিছু না। আচ্ছা, এবার আমরা এই তিস্তা নদীর পূর্ব দিকের অংশ পড়ব। তিস্তা নদীর পূর্ব দিকের অংশটা ভূমিরূপের উচ্চতা অপেক্ষাকৃত কম, পশ্চিম এর অপেক্ষাকৃত লো। লেখো, তিস্তা নদীর পূর্ব দিকের ভূমির উচ্চতা অনেক কম। এখানে কি কোন জেলাটা এর মধ্যে পড়ছে? এই কালিম্পং। লেখো, কালিম্পং জেলা নিয়ে গঠিত। এই অঞ্চলে কালিম্পং জেলা নিয়ে গঠিত। এই অঞ্চলটি কালিম্পং জেলা নিয়ে গঠিত। এবং যদি বলা হয় এই পূর্ব দিকের সর্বোচ্চ অংশ, লেখো। লেখো, পূর্ব দিকের সর্বোচ্চ অংশ ঋষিলা। অংশ বলছি, মানে সিংহ তো শৃঙ্গ, নাকি? সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। হয়েছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল, বলছি পূর্ব অংশের মধ্যে তো আলিপুরদুয়ারও পড়ছে, তাই না? হুম, কারণ এটাই তো ডুয়ার্স অঞ্চল, তাহলে তো ওখানে তো আলিপুরদুয়ার পড়বেই। আলিপুরদুয়ার তো আছে তো। আচ্ছা, হ্যাঁ। এরপরে লেখো, আলিপুরদুয়ার এই পর্বতের পূর্ব দিকের অংশ। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হলো সিনচুলা। লাইনটা আরেকবার বলুন, আলিপুরদুয়ার এই এই কি অঞ্চলের বললেন? পূর্ব দিকের অংশ। পূর্ব দিকের অংশ হ্যাঁ, পূর্ব দিকের অংশের পর কি বললেন স্যার? যার সর্বোচ্চ অংশ হলো শৃঙ্গ হলো সিনচুলা। তার মানে স্যার এটা আলিপুরদুয়ারের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তাই তো? হুম, ঠিক আছে। আচ্ছা, হয়েছে। এবারে এই অঞ্চলে আলিপুরদুয়ার দেখতে পাচ্ছ, এই আলিপুরদুয়ারে মানে সব থেকে বৃষ্টিপাত এখানে বেশি হয় এবং এই অঞ্চলে একটা চুনাপাথরের গুহা রয়েছে। ঠিক আছে? উম, এই অঞ্চলে এখানে একটু লিখে নাও যে আলিপুরদুয়ার
বৃষ্টিপাত না লিখে লেখো আলিপুরদুয়ারে চুনাপাথর গঠিত ভূমিরূপ এখানে দেখা যায়। চুনাপাথর এবং ডলোমাইট গঠিত ভূমিরূপ এখানে দেখা যায়। চুনাপাথর এবং ডলোমাইট গঠিত ভূমিরূপ দেখা যায়। তাহলে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হলো? চয়নিকা বলো। দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টাইগার হিল। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম লুসি বলো। সান্দাকফু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, ঠিক। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলো। ভালো। হুম ভালো। আচ্ছা, এই গেল পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে বা দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভূমিরূপ। ঠিক আছে, এবারে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমের যে পার্বত্য অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, সেটা একটু দেখে নেব। ঠিক আছে, চলো লেখো। হ্যাঁ, পশ্চিমের মালভূমি অঞ্চল বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম নিয়ে গঠিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বাঁকুড়া, পুরুলিয়া, কোন কোন জেলা নিয়ে গঠিত? এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, না পশ্চিম বর্ধমান পর্বত নেই তো, অল্প আছে এদিকে। লেখো ঝাড়গ্রাম, লেখো ঝাড়গ্রাম লেখো, তারপর লেখো বাঁকুড়া, লেখো বাঁকুড়া নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, প্যারা চেঞ্জ করে লেখো, মিউট করে দাও। গ্রানাইট এই অঞ্চলটা কি কি নিয়ে গঠিত? কি কি অঞ্চল মানে কি কি শিলা নিয়ে গঠিত? লেখো গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত। গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অংশ। গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত
গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অংশ। ছোটনাগপুর মালভূমির অংশ। লুসি, এখন সব ঠিকঠাক আছে? নেটওয়ার্ক দিয়েছে? লুসি কি মালদায় বাড়ি? না তো, মুর্শিদাবাদ তো নাকি? মালদা বাপের বাড়ি। ও আচ্ছা। তুমি এমন জায়গায় থাকো, দুদিন ছাড়াই চলে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, দুদিন ছাড়াই গন্ডগোল হচ্ছে। গন্ডগোল হচ্ছে, একবার তোমার নেটওয়ার্ক চলে যাচ্ছে। যাই হোক, এখন ঠিকঠাক থাকলে হবে। এখন ঠিকঠাক আছে তো? ও আমি যেটা পাঠিয়েছি এটা পড়েছেন? ছোটনাগপুর মালভূমির অংশ, তারপরে কি বলেছে এখানে অর্জুন, বলো না। কিছুই বলেনি সে, কিছুই বলেনি। না। আচ্ছা আচ্ছা, কি হচ্ছিল? কি বলছিলে? গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে গঠিত এই অঞ্চলটি, হ্যাঁ নেক্সট। আচ্ছা, এবার দেখো, লেখো এই মালভূমি, লেখো মালভূমি অঞ্চল তো রয়েছে। এই মালভূমি অঞ্চলে পশ্চিমে কিছু কিছু ছোট ছোট পাহাড় দেখা যায়। ঠিক আছে, এই পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। লিখে নাও, মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। ঠিক আছে, কি বলা হয় স্যার বলেন? ডঙ্গুরু না ডঙ্গুলু, কি বলছেন? ডুংরি ডুংরি, ডঙ্গুরি, ডঙ্গুরি, র র গড়ি। দশ অনুষ্কার হসে ডুংরি। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলো, উম, পুরুলিয়া, এই পশ্চিম মালভূমি অঞ্চলে পুরুলিয়া রয়েছে। এই পুরুলিয়াতে কয়েকটা পাহাড় রয়েছে, যেমন অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়। ঠিক আছে, লিখে নাও উল্লেখযোগ্য, হ্যাঁ, উল্লেখযোগ্য পাহাড়। পুরুলিয়া জেলায় উল্লেখযোগ্য কয়েকটি পাহাড় হলো অযোধ্যা পাহাড়,
বাঘমুন্ডি পাহাড়, জয়চন্ডী পাহাড়, পাঞ্চেত, পাঞ্চেত হয়েছে। নেক্সট। সবগুলোই লিখেছি স্যার জানেন। হুম মানে তুমি মানুষ মানুষ। আহ, হ্যাঁ মানুষ হ্যাঁ আসলে মানুষ বলতে আমি সবগুলোই লিখেছি পাবেন। না মৌলুজাই ওখান থেকে তো ওইটুকু তোমাদের, তুমি তো বাঁকুড়াতে তো। স্যার যদি এখন বলে সোনাদি স্যার যদি বলে আমি সুন্দরবন দেখেছি তাহলে তো অবাক লাগবে না। তোমার বাঁকুড়া, সে তো বটে। তোমার বাঁকুড়াতে তো। হ্যাঁ বাঁকুড়াতে কিন্তু দেখেছি সবগুলো ঘোরা হয়েছে। মালভূম তোমার ওখানে বাঁকুড়া ভূমিরূপটা কেমন, মানে ভূমিরূপটা উচ্চতা কত? কে জানে কত জানি না স্যার। সমতল না পাহাড়ি মালভূমি, মানে পাহাড় মালভূমি মালভূমি মানে পাহাড়ও রয়েছে। পাহাড় আছে? কি হ্যাঁ কি পাহাড় আছে? এখানেই তো শুশুনিয়া বিহারীনাথ দুটো আছে তো। শুশুনিয়া বিহারীনাথ এখানে শুনতে দেখেছি আমি যেটা শুনেছি যে তোমাদের ওখান থেকে নাকি ওই ঝাড়খণ্ড বর্ডারের দিকে সরি হ্যাঁ ঝাড়খণ্ড বর্ডারের দিকে একটু এগিয়ে গেলে নাকি ওই দিকটা পাহাড়টা বেশি পাওয়া যায়। এটা কি ঠিক? হুম মানে মেন টাউনে নেই কিন্তু ওই দিকে দিকে এগিয়ে গেলে পাহাড়টা দেখা যায়। হুম এটা শুনেছি। লেখো হ্যাঁ বাঁকুড়া জেলায় দুটি পাহাড় হলো, বাঁকুড়া জেলার দুটি পাহাড় আছে। দেখো বাঁকুড়া জেলায় দুটি পাহাড় আছে, একটা লেখো বিহারীনাথ পাহাড় এবং আর একটা লেখো শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার দুটি পাহাড় বিহারীনাথ পাহাড় এবং শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া তো আমরা চা খেতে যাই সন্ধ্যাবেলা মাঝে মাঝে। হুম বাবা, হ্যাঁ স্যার আমার আমার বর প্রায় বাইকে ঘুরতে পাঠিয়ে যায় শুশুনিয়া। বাহ, কি রোমান্টিক বাবা শুশুনিয়ার পাহাড়ে চা খাচ্ছে। হুম, প্রায় আগে তো প্রায় যেতাম আমাদের তো বেশিরভাগ মানে যত ল্যান্ডস্কেপের মিটিং ফিটিং পড়ে সব শুশুনিয়া পাহাড়ের ওখানে একটা মুরুদবাহা পার্ক আছে ওখানে বেশি পড়ে। হুম। আর এমনিতে আমরা প্রায় ঘুরতে চলে যাই খুব ভালো লাগে। বাঁকুড়া শুশুনিয়া পাহাড় কাছে, এই দেখো নিজের জেলাতে পাহাড় আছে, সে ঘুরতে যাওয়া অতটা খুব একটা তো বিশাল ব্যাপার, মানে কাছাকাছি যাওয়াই যায়। শুশুনিয়া আর মুকুটমণিপুর আর শুশুনিয়া এই দুটো হচ্ছে আমাদের চা খাওয়ার মানে দূরত্বটা চা খাওয়ার নয় কিন্তু আমরা ওখানে আনন্দ করে ঘুরতে যাই আর কি। আর প্রায় দিনই ওটা হুম মানে রেগুলার বেসিসে। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে বাঁকুড়া জেলাতে হয়ে গেল পাহাড়, ঠিক আছে। এবারে বীরভূমে আছি, ঠিক আছে। বীরভূমে কার বাড়ি আছে এখানে বলো। মামা ভাগ্নে মামা ভাগ্নের মথুরা খালি। বীরভূমে কেউ আছে এখানে? বীরভূমে, বীরভূমের হচ্ছে যে পাহাড়। আছে মনে হয় দেবশ্রী দেবশ্রী আছে মনে হয়। ও বলেছিল শান্তিনিকেতনের কাছাকাছি আমার মনে হয় বাড়ি টাড়ি কিছুটা শুনেছি। হুম, আচ্ছা নেক্সট লেখো বীরভূমে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। বীরভূমে একটা কি বললে সোনাদি মামা ভাগ্নে ছাড়া একটা কি বলে নতুন শুনলাম। মথুর খালি মথুর খালি। আচ্ছা বীরভূমে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। আচ্ছা এবার পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়, ঠিক আছে, অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ। লিখে নাও অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। অযোধ্যা পাহাড়ের 177 না। গোর্গাবুরু। হুম, অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ? ছশো ৭৭ মিটার। ছশো ৭৭ মিটার। ঠিক আছে। এবার চলো, অযোধ্যা পাহাড়ে দুটো জলপ্রপাত রয়েছে। দেখো, অযোধ্যা পাহাড়ে দুটি জলপ্রপাত আছে, একটি হচ্ছে ব্রাহ্মণী, টুরগা। ব্রাহ্মণী এবং টুরগা দুটি জলপ্রপাত রয়েছে অযোধ্যা পাহাড়ে। ব্রাহ্মণী এবং টুরগা জলপ্রপাত রয়েছে অযোধ্যা পাহাড়ে। ঠিক আছে। এখানে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, বক্রেশ্বর। লেখো লেখো এখানে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেটি বীরভূম জেলায় অবস্থিত। না না, লেখো বীরভূম জেলায় বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। তাই স্নান করা যায়? অনেক অনেক জল? ও, আচ্ছা আচ্ছা, তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, চলো এবারে আমরা সমভূমি অঞ্চল পড়বো। লেখো সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলটা কোথায় আছে? উত্তরে পার্বত্য অঞ্চল আর পশ্চিমে মালভূমি অঞ্চল ছাড়া পুরো বাকি যে রিজিয়নটা পুরোটাই হচ্ছে কি সমভূমি অঞ্চলের অন্তর্গত। লিখে নাও, উত্তরে পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে মালভূমি অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল সমভূমি অঞ্চলের অন্তর্গত। জানি না কে কি করতে চায়, আমি সবাই এত খবর কে কি করে রাখবো? তুমি কি ভাবো বলতো?
এ কি করছে, ও কি করছে, উম, তুমি তাহলে জিজ্ঞাসা করবে পার্সোনালি, বুঝলে? করবে, আমি কি করে জানবো সবার খবর? আমি নিজের খবর জানি না, আবার কি আহ, কালকে জিজ্ঞাসা করলে কি দেবদিতা কি করছে? আরে ভাই, কে কি করছে, প্রত্যেকের একটা পার্সোনাল কাজ দিয়ে রয়েছে, কি কত খবর করে রাখবো? নো, নো, ঠিক আছে, চলো তাহলে লেখো, উত্তরে পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে মালভূমি অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল সমভূমি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, এবার এই সমভূমি অঞ্চলটার এক্সটেনশনটা অনেক বেশি, একেবারে উত্তরে শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণে একেবারে সুন্দরবন পর্যন্ত এই সমভূমি অঞ্চল বিস্তৃত। লিখে নাও, উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত সমভূমি অঞ্চল বিস্তৃত। সমভূমি অঞ্চল, হুম, উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত পর্যন্ত সমভূমি অঞ্চল বিস্তৃত। এই সমভূমি অঞ্চলটা সাধারণত পলি দ্বারা সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। ঠিক আছে, তো কিভাবে গঠিত হয়েছে লিখে নাও, পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। ঠিক আছে, এবার যেহেতু পশ্চিমবঙ্গের মালভূমি এই সমভূমি অঞ্চলের বিস্তার অনেক বেশি, উত্তর থেকে দক্ষিণে বিস্তার অনেক বেশি, এবং ভূমিরূপগত বৈচিত্র্যের জন্য এই অঞ্চলটাকে, অর্থাৎ সমভূমি অঞ্চলটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করে আলোচনা করা হবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের এই সমভূমি অঞ্চলকে 6টি ভাগে ভাগ করা। লিখে নাও, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চলকে 6 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর লেখো, তরাই ও ডুয়ার্স অঞ্চল। না না, তরাই ও ডুয়ার্স অঞ্চল। 2 লেখো, উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল, হুম। 3 লেখো, রাঢ় অঞ্চল। নাম্বার 4, উপকূলীয় বালুকাময় সমভূমি অঞ্চল। উপকূলীয় বালুকাময় সমভূমি অঞ্চল। নাম্বার 5, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল। হুম,
এবারে ব্যাপার চেঞ্জ করে লেখো, তরাই শব্দের অর্থ হলো, তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। ঠিক আছে, এই দেখো, এই তিস্তা নদী অ্যাকচুয়ালি এই অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পশ্চিমের অংশ, এটি তরাই অঞ্চল, আর একটা পূর্বের অংশ, এটাকে ডুয়ার্স বলা হয়। লিখে নাও, তিস্তা নদী এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে। পশ্চিম পশ্চিম অংশ তরাই এবং পূর্ব অংশ ডুয়ার্স নামে পরিচিত। হয়েছে? ডুয়ার্স পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স। এই ডুয়ার্স হচ্ছে, ডুয়ার্স কথার অর্থ দরজা। ডুয়ার্স কথার অর্থ দরজা। ঠিক আছে, কারণ এখান থেকে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করা যায়, সেইখানে উত্তর পূর্ব ভারত বা ভুটান এই অঞ্চলে প্রবেশ করা যায় বলে এই অঞ্চলটাকে ডুয়ার্স বলা হয়। ঠিক আছে, লিখে নাও, ডুয়ার্স কে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। হ্যাঁ, একবার বলুন ডুয়ার্স কথার অর্থ। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার দরজা, বলা হয়। দরজা। হ্যাঁ, তারপরে কি বললো? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। লেখো, আচ্ছা এরপরে চলো নেক্সট। এই তরাই অঞ্চলের নিচে যে সমভূমি আছে, যেটা উত্তর ভারতের, বা উত্তর ভারতে না, উত্তরে বঙ্গের সমভূমি বলা হয় যেটাকে। ঠিক আছে, এই উত্তরবঙ্গের সমভূমিতে কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ দেখা যায়। ঠিক আছে, লিখে নাও, উত্তরের সমভূমি অঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো, এক নম্বর লেখো বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি,
বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমিটা কি? লেখো মহানন্দা নদী। মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে দুভাগে ভাগ করেছে। দুই ভাগে ভাগ করেছে। আরেকবার বলেন। মহানন্দা নদী মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে হয়েছে প্রবাহিত হয়ে মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। পূর্ব দিকের প্লাবন, দেখো পূর্ব দিকের অংশ প্লাবন সমভূমি। একবার বলুন স্যার। পূর্ব দিকের অংশ প্লাবন সমভূমি। পুরানো পলি দিয়ে গঠিত। পুরানো পলিমাটি দিয়ে গঠিত। মানে অ্যাকচুয়ালি এই বরেন্দ্র ভূমির উপর দিয়ে দুটো এই মহানন্দা নদী প্রবাহিত হয়ে গেছে, একটা পশ্চিমের অংশ আর একটা পূর্বের অংশ, ঠিক আছে। তো এই পুরানো পলিমাটি দিয়ে গঠিত এই অঞ্চলটাকে বলা হয় বরেন্দ্র ভূমি, ঠিক আছে। দেখো পুরানো পলিমাটি দিয়ে গঠিত এই অঞ্চলকে বলা হয় বরেন্দ্র ভূমি। হয়েছে, যেটা পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে। আরেকটা অঞ্চল আছে যেটা পশ্চিমের অঞ্চল, যেটা নতুন পলি দিয়ে গঠিত। দেখো পশ্চিমের অঞ্চলটি নতুন পলি দিয়ে গঠিত, পলিমাটি দিয়ে গঠিত। এবার চলো লেখো তাল এবং দিয়ারাটা কি লেখো। এটাই কি বলে? নতুন পরিমাণে কি এটাই কি বলে? সেরকম কিছু বলা হয় আবার মানে না। না, দেখো তাল এবং দিয়ারা পশ্চিমের অংশটি জাস্ট এখানে নতুন পলি দিয়ে গঠিত। এবারে মানে তালিয়াটা পয়েন্ট হতে যাচ্ছে, তাই তো? হুম। দেখো তাল কথার অর্থ হ্রদ বা জলাভূমি। মালদা জেলার মালদা জেলার উত্তর অংশে ব্র্যাকেটের মধ্যে লেখো কালিন্দী নদী, মানে কালিন্দী নদীর উত্তর অংশে নিম্ন জলাভূমিকে তাল বলে। আরেকবার বলুন স্যার। উত্তর অংশে নিম্ন জলাভূমিকে তাল বলে।
দিয়ারাটা কি লেখো, দিয়ারা নবীন পলি, দেখো কালিন্দী নদীর দক্ষিণে নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে দিয়ারা বলে। মানে তালটা উত্তরে অবস্থান করছে আর দিয়ারাটা দক্ষিণে অবস্থান করছে। কালিন্দী নদীর দক্ষিণে নবীন পলিমাটিকে দিয়ারা বলে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়েছো কেউ? হ্যাঁ, এই অঞ্চলটা এই দিয়ারাই অবস্থান করছে, দিয়ারাতে। কালিয়াচকে কাদের বাড়ি? ওই লুসির বাড়ি না কালিয়াচকে? কালিয়াচকটা নাম চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। কালিয়াচক কার বাড়ি? হ্যাঁ, পার হয়ে যাও। হ্যাঁ, ফারাক্কার পরে কালিয়াচক। কালি- এই দেখো, হ্যাঁ অবশ্যই, মানে ফারাক্কা ব্যারেজ পারানোর পরে হবে তোমার কালিয়াচক, তারপরে গৌড়, তারপরে মালদা, ঠিক আছে? তো মৌমিতারও বাড়ি মালদাতে না? মৌমিতা বলছে। হুম, মালদায় বাড়ি। মৌমিতা আজ ক্লাসে নেই, আচ্ছা। তোমার বাড়িটা কোথায়? হুম হুম। এই, হ্যাঁ, গাজল, গাজল, হ্যাঁ গাজল বামুনগোলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গাজলের দক্ষিণে, গাজলের দক্ষিণে বামুনগোলা আছে, দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ হ্যাঁ, সে তো যাওয়া যে কোনো জায়গা থেকে যাওয়া। না, তোমাদের গাজলের ওই সাইডে, তাই তো? তার মানে তোমার অঞ্চলটা কার মধ্যে পড়ছে? আমি যে ভূমিরূপটা পড়ালাম, তাল, দিয়ারা না বারিন্দি, বারিন্দ ভূমি, কোন অঞ্চলে পড়ছে? এই দেখো, আমি প্রশ্ন করছি, ইন্টারভিউ প্রশ্ন করছি, তো ইন্টারভিউ বলতে হবে যে তুমি কোন অঞ্চলে, মালদার যে ভূমিরূপগুলো রয়েছে তুমি কার মধ্যে পড়ছো? তালের মধ্যে পড়ছো, দিয়ারার মধ্যে পড়ছো, না বারিন্দ্র? তুমি বারিন্দ্র ভূমির মধ্যে পড়ছো তোমার বাড়িটা, ঠিক আছে? মানে মালদার জেলা যদি তুমি ম্যাপটা ভালো করে দেখো, একেবারে দক্ষিণ দিয়ে গেছে গঙ্গা নদী, ঠিক আছে? ওকে, এবার তার উত্তরে আছে কালিন্দী নদী, মানে মালদার উত্তরে আছে কালিন্দী নদী প্রবাহিত হচ্ছে। এই কালিন্দী নদী এবং হচ্ছে, হ্যাঁ তোমার বাড়ির পাশে মহানন্দা, ও ভাই রে, বরেন্দ্র ভূমি, এই তো বরেন্দ্র ভূমিকে বললাম না, বরেন্দ্র ভূমি মহানন্দা। মহানন্দা একেবারে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কোথায় বাড়ি, ঠিক আছে। গুলিয়ে গেছে। হ্যাঁ, মালদা জেলার ম্যাপটা ভাবো, মালদা জেলার ম্যাপটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে ম্যাপ। এই দেখো, এই যে এটা, এইটা মালদা, এই যে নর্থ দিনাজপুরের এই ঢুকে গেছে এই অংশটা, এখান থেকে মহানন্দা নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে? প্রবাহিত হয়ে এই অংশে মিশেছে। আর এইটা হচ্ছে গঙ্গা নদী, এই যে আমি হাত নিয়ে যাচ্ছি, এই যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? ওকে, এটা গঙ্গা নদী। এবারে কালিন্দী নদী এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, কালিন্দী নদী এখান থেকে এসে এইরকম ভাবে ভাগ করে দিয়েছে। এবারে এই কালিন্দী নদীর সঙ্গে এই দিক থেকে মহানন্দা নদী এসে এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এই অংশটা হচ্ছে বারিন্দ্র ভূমি, এই অংশটা হচ্ছে বারিন্দ্র ভূমি,
এই অঞ্চলটা হচ্ছে তাল অঞ্চল, তাল অঞ্চল উত্তরের অংশ, ঠিক আছে, এই উত্তরের অংশ এটা হচ্ছে তাল অঞ্চল। আর এই যে দক্ষিণের অংশ এটা হচ্ছে দিয়ারা অঞ্চল। এই যে দিয়ারা, দিয়ারাটা কার মধ্যে পড়ছে, তাহলে এই গঙ্গার উত্তরে এবং হচ্ছে কালিন্দী নদীর দক্ষিণে, কালিন্দী এবং গঙ্গার মানে মধ্যে পড়ছে দিয়ারা অঞ্চল। এটা নবীন পলিমাটি। মানে এরকম আলাদা নাম দেওয়ার কারণ কি, মানে ওগুলো তো সব দোআঁশ তো মনে হয় না স্যার? দোয়ার না, এই অঞ্চলটা হচ্ছে উর্বর পলিমাটি, তো মানে যেহেতু গঙ্গা নদী আছে আর ওইদিকে বন্যা টন্যা হয়ে নতুন পলি সঞ্চিত হয়ে দাঁড়া ছাড়ছে দিয়ে। তাল কেন নামকরণ করেছে, কারণ এখানে জলাভূমি আছে বলে, নিম্ন অঞ্চল আছে এবং এখানে যেহেতু নদীর জল এসে সঞ্চিত হয়ে মানে এই অঞ্চলটা তৈরি হয়েছে, সেখানে তাল বলা হয়। ছোট ছোট ডোবা ডোবা রয়েছে, ঠিক আছে। আর দিয়ারা আবার হচ্ছে নবীন পলিমাটি যুক্ত অঞ্চল, দিয়ারা অঞ্চল, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে মালদা জেলার সম্পর্কে মোটামুটি একটা, হ্যাঁ ওল্ড ওল্ড মালদা নেই? ওল্ড মালদাতে হ্যাঁ আগে পান্ডুয়া হচ্ছে ওর রাজধানী ছিল। হ্যাঁ, পান্ডুয়া পান্ডুয়া, হ্যাঁ হ্যাঁ, পান্ডুয়া বা স্যার বাংলায় দিয়ারার পরে কিছু লিখিয়েছে? গৌড়, এইটা হচ্ছে গৌড়, গৌড় আছে। গৌড় ওখানে বেড়াতে যায় না? আম বাগান আছে, একদম বাংলাদেশ বর্ডার দাঁড়িয়ে দেখা যায়। গৌড় আছে, হ্যাঁ। গিয়েছিলাম ওখানে। বাংলাদেশ তো একদম মানে পাশেই তো সব বাংলাদেশ। না একদম ওখানটায় মানে যে আগেকার যে শাসন টাসন হয়েছে না, বিভিন্ন সব অনেক কিছু মানে স্মৃতিসৌধ কিন্তু আছে, ভেঙে যাচ্ছে ভগ্নাবশেষ কিন্তু আছে। হুম। পান্ডুয়াতে আছে, হ্যাঁ হ্যাঁ, প্রি ওয়েডিং ফটোশুট ফটো হচ্ছিল যখন গিয়েছিলাম ওখানে হচ্ছিল। নেক্সট লেখো রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চল লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ও ভাগীরথীর মধ্যবর্তী অঞ্চল। আরেকবার, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ও ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি রাঢ় অঞ্চল নামে পরিচিত। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ও ভাগীরথী। মধ্যবর্তী অঞ্চল, ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চল সমভূমি রাঢ় সমভূমি নামে পরিচিত। অ্যাকচুয়ালি লাল মাটি দিয়ে গঠিত এই অঞ্চলটা, সেইখানে রাঢ় বলা হয়। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, লাল মাটি দিয়ে গঠিত বলে এই অঞ্চলকে রাঢ় বলে। রাঢ় শব্দের অর্থ পাথুরে জমি। রাঢ় শব্দের অর্থ পাথুরে জমি। ঠিক আছে, আরেকবার বলুন স্যার, আরেকবার। রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। ঠিক আছে, একটু লাল রঙের বলে এটা অ্যাকচুয়ালি ল্যাটেরাইট মাটি, হ্যাঁ বলো। আপনি রাঢ় অঞ্চলের আগে যে দুটো পয়েন্ট লেখালেন, তরাই ও ডুয়ার্স অঞ্চল, আর তারপরে লেখালেন উত্তরের সমভূমি অঞ্চল, তাহলে এই বরেন্দ্র ভূমি এসবগুলো কি উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে? হুম হুম। আচ্ছা। আচ্ছা, লাল রঙের মাটি দেখা যায় হচ্ছে কোন কোন অঞ্চল নিয়ে এই রাঢ় অঞ্চল দেখা যায়, লেখো। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বীরভূমের পূর্ব অংশ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সমভূমিতে রাঢ় সমভূমিতে রাঢ় অঞ্চল দেখা যায়।
বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে দেখা যায়। হয়েছে? আচ্ছা, নেক্সট লেখো বদ্বীপ। হেডিং করো বদ্বীপ অঞ্চল। আচ্ছা, এই বদ্বীপ অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিণত বদ্বীপ, একটা মিলিত বদ্বীপ বা পরিণত বদ্বীপ, আর একটা সক্রিয় বদ্বীপ। লিখে নাও, বদ্বীপ অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর লেখো মৃত বদ্বীপ, দুই লেখো পরিণত বদ্বীপ, চারে লেখো সক্রিয়, তিনে লেখো সক্রিয় বদ্বীপ। এই মৃত বদ্বীপটা কোন কোন অঞ্চলে গঠিত? ওই নদিয়া এবং মুর্শিদাবাদ হচ্ছে পরিণত বদ্বীপ। দেখো, এই নদিয়া আর মুর্শিদাবাদ, এই নদিয়া এবং মুর্শিদাবাদ, এই দুটো মৃত, পরিণত আর সক্রিয়। মৃত বদ্বীপ লেখো, নদিয়া এবং মুর্শিদাবাদ মৃত বদ্বীপের অন্তর্গত। পরিণত বদ্বীপটা কি কি লিখে নাও, উত্তর 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এবং কলকাতা। আর সক্রিয় বদ্বীপ এখানে এখনো চলছে, সক্রিয়, দক্ষিণ 24 পরগনা। হুম 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 ঠিক আছে। আর সক্রিয়টা লিখে নাও দক্ষিণ 24 পরগনা। হয়েছে? আচ্ছা, এবার চলো লিখে নাও। হুম হুম লেখো, সমভূমি অঞ্চল, বালুকাময় সমভূমি অঞ্চল। বালুকাময় সমভূমি অঞ্চলটা স্পেশালি পূর্ব মেদিনীপুর এর অন্তর্গত। লিখো, বালুকাময় সমভূমি অঞ্চল পূর্ব মেদিনীপুরের অন্তর্গত। বালিয়াড়ি দেখা যায় এখানে, দীঘা, কাঁথি, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বালিয়াড়ি দেখা যায়। পূর্ব মেদিনীপুর এই অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, চলো হয়ে গেল। আচ্ছা, এবার লেখো সুন্দরবন, লাস্ট। সুন্দরবনে আর কি লেখো, সুন্দরবনের সব কিছু জানো। পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ সুন্দরবন গড়ে উঠেছে। ঠিক আছে, হ্যাঁ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সুন্দরবন আছে। ঠিক আছে, এটা শুনতে, হ্যাঁ হ্যাঁ হুম